আমার নাম রুবাইয়া আক্তার সাথী। আমাকে সবাই সাথী বলে ডাকে। আমি ৩০ বছরের একজন প্রাইমারি স্কুলের বিধবা মহিলা শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর রাতগুলো আমার জন্য ভীষণ একাকিত্বে কাটত। এক রাতে যখন আমি গভীর ঘুমেছিলাম, তখন হঠাৎ করে আমার ঘরে দুইজন চোর ঢুকে পড়ে। তারা ৩৫ বছরের মতো মাঝারি ধরনের লোক ছিল। আমি তাদের চুরি করতে দেখে ধরতে যাওয়ার পর তারা আমাকে একা পেয়ে আমার সাথে এমন কিছু করল যা আমি কল্পনাও করতে পারিনি। সেই রাতে আমার চিৎকারে পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আর্মিতে চাকরি করতেন এবং ৮ মাস আগে তিনি এক দুর্ঘটনায় মারা যান। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি সম্পূর্ণভাবে একা হয়ে গিয়েছিলাম। আমি একটি ছোট শহরে থাকতাম, যেখানে সকালে স্কুলে পড়াতে যেতাম, কিন্তু কাজের পর সময় কাটানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যেত। আমার বয়স মাত্র ৩০ বছর, তাই মাঝে মাঝে ভাবতাম এই বয়সে আমি কি করব। একদিন একাকিত্ব থেকে মুক্তি পেতে আমি একটি জিমে যোগদান করলাম। স্কুল ছুটির পর প্রতিদিন আমি ১ ঘন্টা করে ব্যায়াম করতাম। এতে আমার কিছুটা সময় কেটে যেত। জিমে আমার সময়ে একটি পুরুষ আসত, যিনি সব সময় আমাকে ফলো করতেন। তিনি আমাকে ব্যায়াম সঠিকভাবে করতে সাহায্য করতেন এবং মাঝে মাঝে শরীরে হাত লাগিয়ে দিতেন। তার হাত আমার শরীরে স্পর্শ করলে আমার মনে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠত। তখন বুঝতে পারতাম আমি আসলে কতটা একা। সরকারি চাকরির থাকতেও আমি কতটা একাকিত্বে ভুগছি তা তখন উপলব্ধি করতাম। আমার নাম সাথী। ২৫ বছর বয়সে আমি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পাই। সেই সময় আমার জন্য সেটা ছিল অসীম আনন্দের। সরকারি পরীক্ষা পাস করা খুবই কঠিন, তাই চাকরি পাওয়া ছিল আমার জন্য একটা বড় সাফল্য। আমার পোস্টিং ছিল বাড়ি থেকে অনেক দূরের একটি গ্রামে। সেখানে প্রথমে আমার কাজে মনোনীত ছিল না, কিন্তু ধীরে ধীরে কাজের প্রতি ভালোবাসা জন্মালো। তবে রাতগুলো ছিল ভীষণ একাকী। বছর কেটে গেল এবং আমার বাবা মা আমার বিয়ের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। তবে আমি বিয়ে করতে চাইতাম না, কারণ চাকরি এবং স্বাধীনতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। একদিন ওই গ্রামে একটি পরিবার থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি আর্মি চাকরিতে কাজ করত এবং বছরে ৩ মাস বাড়িতে থাকত। বাকি সময়টুকু সে ডিউটিতে কাটাত। প্রস্তাবটি আমার পছন্দ হলো এবং আমি বিয়েতে রাজি হলাম। সেই সময় আমার বয়স ছিল ২৪। বিয়ের পর প্রথম ১ মাস আমার স্বামী আমার সাথে ছিলেন। তারপর তাকে ডিউটিতে চলে যেতে হলো। তার অভাব আমাকে তীব্রভাবে কাঁদাত এবং আমি রাতে তার জন্য অপেক্ষা করে থাকতাম। শুধুমাত্র ফোনেই আমাদের যোগাযোগ হতো। আমার দেবর মাঝে মাঝে আমার ঘরে আসত এবং আমার সাথে কথা বলত। সেও আমারই বয়সের ছিল। ধীরে ধীরে আমার দেবরের সাথে ভালো লাগা শুরু হলো, কারণ সে আমার স্বামীর চেয়ে বেশি সময় আমাকে দিত। সে আমাকে সব সময় হাসানোর চেষ্টা করত। আমার শাশুড়ি এটি একদমই পছন্দ করতেন না যে আমার দেবর আমার ঘরে আসতে, তাই তিনি আমাকে তিরস্কার করতেন। তবে আমি তার কথায় বেশি একটা কান দিতাম না, কারণ আমার মনে হতো আমি একজন নারী আর কতদিন এইভাবে থাকব। দেবরকে আমি একজন বন্ধু মনে করতাম, এর বাইরে কিছু নয়। ৬ মাস পরে যখন আমার স্বামী বাড়ি ফিরলেন, তখন আমার শাশুড়ি নানা কথা তার কানে তুলে দিলেন। আমার স্বামী আমার উপর চড়াও হলেন। আমি বললাম, তুমি তো চলে যাও, তাই আমি অরুণের সাথে কথা বলি। তবে আমাদের মধ্যে এমন কিছুই নেই। কিন্তু আমার স্বামী এবং তার মা মিলে আমার দেবরের বিয়ে ঠিক করে দিলেন। এখন আমার দেবর তার স্ত্রীকে সময় দিচ্ছে, আর আমি আবার একা হয়ে গেলাম। এরপর আমি কিছু শিশুদের টিউশন পড়াতে শুরু করলাম, যা আমার সময় কেটে যায়। তবে যতটুকু সময় থাকতো আমি আমার স্বামীর সাথে ফোনে কথা বলতাম। বিয়ের ৭ বছর কেটে গেল, কিন্তু আমি সন্তানের মা হতে পারলাম না। এই ৭ বছরে আমি অনেক তিরস্কার সহ্য করেছি। আমার চোখ থেকে বারবার পানি বেরিয়েছে। আমার শাশুড়ি আমাকে একটুও সুযোগ দিলেন না। বলতেন, পড়ালেখা করা বউ বিয়ে করতে দেরি করেছে এবং সন্তান নেওয়াটা জরুরি মনে করেনি। আমার দেবরানীও আমার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। একদিন আর্মির লোকেরা আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমাদের বাড়িতে আসেন। আমার নাম রুবাইয়া আক্তার সাথী। আমাকে সবাই সাথী বলে ডাকে। আমি ৩০ বছরের একজন প্রাইমারি স্কুলের বিধবা মহিলা শিক্ষিকা। স্বামীর মৃত্যুর পর রাতগুলো আমার জন্য ভীষণ একাকিত্বে কাটত। এক রাতে যখন আমি গভীর ঘুমেছিলাম, তখন হঠাৎ করে আমার ঘরে দুইজন চোর ঢুকে পড়ে। তারা ৩৫ বছরের মতো মাঝারি ধরনের লোক ছিল। আমি তাদের চুরি করতে দেখে ধরতে যাওয়ার পর তারা আমাকে একা পেয়ে আমার সাথে এমন কিছু করল যা আমি কল্পনাও করতে পারিনি।
সেই রাতে আমার চিৎকারে পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আর্মিতে চাকরি করতেন এবং ৮ মাস আগে তিনি এক দুর্ঘটনায় মারা যান। আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি সম্পূর্ণভাবে একা হয়ে গিয়েছিলাম। আমি একটি ছোট শহরে থাকতাম, যেখানে সকালে স্কুলে পড়াতে যেতাম, কিন্তু কাজের পর সময় কাটানো আমার জন্য ভীষণ কঠিন হয়ে যেত। আমার বয়স মাত্র ৩০ বছর, তাই মাঝে মাঝে ভাবতাম এই বয়সে আমি কি করব। একদিন একাকিত্ব থেকে মুক্তি পেতে আমি একটি জিমে যোগদান করলাম। স্কুল ছুটির পর প্রতিদিন আমি ১ ঘন্টা করে ব্যায়াম করতাম। এতে আমার কিছুটা সময় কেটে যেত। জিমে আমার সময়ে একটি পুরুষ আসত, যিনি সব সময় আমাকে ফলো করতেন। তিনি আমাকে ব্যায়াম সঠিকভাবে করতে সাহায্য করতেন এবং মাঝে মাঝে শরীরে হাত লাগিয়ে দিতেন। তার হাত আমার শরীরে স্পর্শ করলে আমার মনে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠত। তখন বুঝতে পারতাম আমি আসলে কতটা একা। সরকারি চাকরির থাকতেও আমি কতটা একাকিত্বে ভুগছি তা তখন উপলব্ধি করতাম। আমার নাম সাথী। ২৫ বছর বয়সে আমি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পাই। সেই সময় আমার জন্য সেটা ছিল অসীম আনন্দের। সরকারি পরীক্ষা পাস করা খুবই কঠিন, তাই চাকরি পাওয়া ছিল আমার জন্য একটা বড় সাফল্য। আমার পোস্টিং ছিল বাড়ি থেকে অনেক দূরের একটি গ্রামে। সেখানে প্রথমে আমার কাজে মনোনীত ছিল না, কিন্তু ধীরে ধীরে কাজের প্রতি ভালোবাসা জন্মালো। তবে রাতগুলো ছিল ভীষণ একাকী। বছর কেটে গেল এবং আমার বাবা মা আমার বিয়ের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। তবে আমি বিয়ে করতে চাইতাম না, কারণ চাকরি এবং স্বাধীনতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। একদিন ওই গ্রামে একটি পরিবার থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি আর্মি চাকরিতে কাজ করত এবং বছরে ৩ মাস বাড়িতে থাকত। বাকি সময়টুকু সে ডিউটিতে কাটাত। প্রস্তাবটি আমার পছন্দ হলো এবং আমি বিয়েতে রাজি হলাম। সেই সময় আমার বয়স ছিল ২৪। বিয়ের পর প্রথম ১ মাস আমার স্বামী আমার সাথে ছিলেন। তারপর তাকে ডিউটিতে চলে যেতে হলো। তার অভাব আমাকে তীব্রভাবে কাঁদাত এবং আমি রাতে তার জন্য অপেক্ষা করে থাকতাম। শুধুমাত্র ফোনেই আমাদের যোগাযোগ হতো। আমার দেবর মাঝে মাঝে আমার ঘরে আসত এবং আমার সাথে কথা বলত। সেও আমারই বয়সের ছিল। ধীরে ধীরে আমার দেবরের সাথে ভালো লাগা শুরু হলো, কারণ সে আমার স্বামীর চেয়ে বেশি সময় আমাকে দিত। সে আমাকে সব সময় হাসানোর চেষ্টা করত। আমার শাশুড়ি এটি একদমই পছন্দ করতেন না যে আমার দেবর আমার ঘরে আসতে, তাই তিনি আমাকে তিরস্কার করতেন। তবে আমি তার কথায় বেশি একটা কান দিতাম না, কারণ আমার মনে হতো আমি একজন নারী আর কতদিন এইভাবে থাকব। দেবরকে আমি একজন বন্ধু মনে করতাম, এর বাইরে কিছু নয়। ৬ মাস পরে যখন আমার স্বামী বাড়ি ফিরলেন, তখন আমার শাশুড়ি নানা কথা তার কানে তুলে দিলেন। আমার স্বামী আমার উপর চড়াও হলেন। আমি বললাম, তুমি তো চলে যাও, তাই আমি অরুণের সাথে কথা বলি। তবে আমাদের মধ্যে এমন কিছুই নেই। কিন্তু আমার স্বামী এবং তার মা মিলে আমার দেবরের বিয়ে ঠিক করে দিলেন। এখন আমার দেবর তার স্ত্রীকে সময় দিচ্ছে, আর আমি আবার একা হয়ে গেলাম। এরপর আমি কিছু শিশুদের টিউশন পড়াতে শুরু করলাম, যা আমার সময় কেটে যায়। তবে যতটুকু সময় থাকতো আমি আমার স্বামীর সাথে ফোনে কথা বলতাম। বিয়ের ৭ বছর কেটে গেল, কিন্তু আমি সন্তানের মা হতে পারলাম না। এই ৭ বছরে আমি অনেক তিরস্কার সহ্য করেছি। আমার চোখ থেকে বারবার পানি বেরিয়েছে। আমার শাশুড়ি আমাকে একটুও সুযোগ দিলেন না। বলতেন, পড়ালেখা করা বউ বিয়ে করতে দেরি করেছে এবং সন্তান নেওয়াটা জরুরি মনে করেনি। আমার দেবরানীও আমার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। একদিন আর্মির লোকেরা আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমাদের বাড়িতে আসেন। স্বামীর মৃত্যুর সুখ থেকে বের হওয়ার আগেই আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার দেবরানী তো আগেই আমাকে নিয়ে খুশি ছিলেন, কারণ বিয়ের আগে আমি আমার দেবরের সাথে মিলেমিশে ছিলাম। আমার শাশুড়িও আমার সঙ্গে থাকাটা সহ্য করতে পারলেন না। তবে আমার শ্বশুর এবং দেবর আমার পাশে ছিলেন, কিন্তু তারা কিছু বলতে পারেননি। এরপর আমি সেই গ্রাম ছেড়ে একটি ছোট শহরে বদলি নিয়ে চলে আসলাম এবং ১ বছর ধরে একা জীবন যাপন করছি। সেই একাকিত্বের থেকে মুক্তি পেতে আমি জিমে যোগদান করলাম। জিমে আমার সময় কেটে যেত এবং অন্য লোকদের সাথে পরিচিতি বাড়তে থাকে। এই সময় আমার স্কুলের ছুটি এলো। আমি ভাবলাম ভাই এবং ভাবির কাছে কিছুদিন কাটাতে চলে যাব। আমার মা বাবা মারা গেছেন, তাই আমার ভাই এখন আমার একমাত্র আশ্রয়। ট্রেনের যাত্রাটা বেশ দিক ছিল এবং একা থাকতে একটু ভয় লাগছিল। আমার পাশে একটি ৩৫ বছর বয়সী পুরুষ বসেছিল, যিনি বারবার আমাকে দেখছিলেন।
একটি সেকশনে পেছে আমার পানি বোতল খালি হয়ে যায়। আমি ভাবলাম পরের স্টেশনে নেমে জল নিয়ে আসব। কিন্তু ওই পুরুষটি আমার পানির বোতলটি নিয়ে বলল, আমি জল নিয়ে আসছ। সে দ্রুত বেরিয়ে গেল। আমি তার ব্যবহারে ভয় পেয়েছিলাম। কিন্তু ট্রেন ছাড়ার আগে সে আমার কাছে ফিরে এলো এবং জল ও কিছু খাবার দিয়ে গেল। আমি খেতে শুরু করলাম, কারণ আমি খুব ক্ষুধার্ত। রাতে বেলা আমি ট্রেনের উপরের সিটে শুয়েছিলাম। ওই পুরুষটি বলল, ম্যাডাম, আমার নিচের সিটে এসে আপনি চাইলে শুয়ে পড়তে পারেন। পরদিন আমি ভাই এবং ভাবির বাড়ি পৌঁছালাম। কিন্তু তাদের ব্যবহার আমার জন্য ঠিকঠাক লাগছিল না। আমার ভাবি যেন আমার আশাতে খুশি হননি, কারণ আমি একজন বিধবা এবং সন্তানহীন। ভাবি বললেন, তোমার জন্য আমাদের সন্তানরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। তারা সারাদিন তোমার সাথে সময় কাটাচ্ছে এবং শয়তানি করছে। আমি কিছু বলিনি। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, যখন ঘরের ভিতর থেকে কিছু শব্দ শুনে জেগে উঠি। আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি উঠে ড্রয়িং রুমের আলো জ্বালালাম এবং দেখলাম দুইজন মুখোশ পরা পুরুষ আমার ঘরে ঢুকেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ধরে ফেলল এবং মুখে হাত চেপে ধরল। তারা বলল, আমরা তোমার স্বামীর বন্ধু। তিনি আমাদের শেষ ইচ্ছা করেছিলেন যে আমরা তোমার খেয়াল রাখব। আমি ভয় পেলেও শান্ত হয়ে চা বানাতে গেলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না তারা কি উদ্দেশ্যে এসেছে। তারা আমার ভেজা কাপড়ের দিকে তাকিয়ে থাকল। তারা বলল, তোমার স্বামী আমাদের শেষ করেছেন যে আমরা দুজনেই তোমাকে বিয়ে করি। আমি হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর তারা আমাদের ছেড়ে চলে গেল। সকালে আমি দেখলাম আমার গয়নার আলমারি খোলা এবং সব গয়না গায়েব। পরে আমি জানতে পারলাম এই কাজটি আমার শাশুড়ি এবং দেবরানীর দ্বারা পরিকল্পিত ছিল। 6 মাস পর আমার দেবর এসে আমার গয়না ফিরিয়ে দিল। তিনি বললেন, ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয় না। আমার মা মারা গেছেন এবং আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। সেটা শুনে আমার চোখে জল এসে গেল। আমার দেবর যখন তার গয়না ফিরিয়ে দিল তখন আমার অদ্ভুত এক মিশ্র অনুভূতি জাগল। দেবর আমার হাত ধরে বললেন, ভাবি, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি আমার মায়ের ও স্ত্রীর ভুলের জন্য ক্ষমা চাইছ। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি এখনো একা থাকতে চাই। আমার জীবনে আর কোনো পুরুষের জায়গা নেই। তবে দেবর দৃঢ়ভাবে বললেন, ভাবি, আমি বুঝতে পারছি তুমি একা থাকতে চাও। কিন্তু আমি শুধু তোমার জন্য এসেছি, তোমার সান্ত্বনা দেওয়ার জন্য নয়। আমি আসলে তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে গেলাম। আমার দেবরের মুখে সত্যি ভালোবাসার প্রতিফলন ছিল। আমি প্রশ্ন করলাম, কিন্তু তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক কী হবে? দেবর গভীরভাবে জবাব দিলেন, আমার পরিবার এমন কাজ করেছে যা আমি কখনোই গ্রহণ করতে পারব না। আমি শুধু তোমার সাথে নতুন করে শুরু করতে চাই। তুমি কি আমার সাথে এই নতুন জীবন শুরু করতে চাও? আমি কিছুক্ষণ ভাবলাম। দেবরের কথার মধ্যে সত্যি কিছু ছিল যা আমার হৃদয়ের স্পর্শ করেছিল। তার মধ্যে একটি নতুন আশা, ভালোবাসার প্রেরণা জেগে উঠল। আমি বললাম, যদি তুমি সত্যিই আমার সুখের জন্য কাজ করতে চাও তাহলে আমরা একের সাথে একটি নতুন পথ খুঁজে বের করতে পারি। দেবর আনন্দের সাথে বললেন, আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে প্রস্তুত। আমাদের অতীতের কষ্টগুলো এখন আমাদের ভবিষ্যতের শক্তি হবে। এরপর আমি এবং দেবর একে অপরকে নতুনভাবে জানতে লাগলেন এবং আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা আসতে শুরু করল। আমার একসাথে সময় কাটাতে লাগলেন, একে অপরের প্রতি অনুভূতি আবার গভীর হয়ে উঠল। আমি অনুভব করলাম যে দেবরের সাথে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করা সম্ভব। কিছু মাস পর আমি এবং দেবর একসাথে একটি ছোট বিয়ের অনুষ্ঠান করলাম, যেখানে আমার একে অপরের সাথে আমাদের নতুন জীবনের কথা প্রকাশ করলাম। আমাদের সম্পর্কের গভীরতা এবং সত্যিকার ভালোবাসার অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ল। আমি জানতাম যে আমার জীবনে নতুন সুখ এবং প্রেমের সূচনা হয়েছে। আমার একসাথে নতুনভাবে জীবন কাটানোর পথ চলা শুরু করলাম। এবং আমি জানতাম যে এই নতুন জীবন আমার অতীতের কষ্টকে ভুলে উঠতে সাহায্য করবে এবং আমাদের সম্পর্ককে আরও মধুর ও শক্তিশালী করে তোলে। তো বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের মূল্যবান মতামত জানাও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।